নমস্কার, বাংলা স্ফিয়ারে আপনাদের স্বাগত জানাই। ইংরেজিতে একটা প্রবাদ আছে, মর্নিং শোজ দ্য ডে। প্রবাদটা কেন হয়েছে, সত্যি কি না তা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু যদি সত্যি হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যথেষ্ট শিরোপীড়ার কারণ হতে পারে। আজকে চন্দ্রচূড়ের জায়গায় ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি হিসেবে সঞ্জীব খান্না রাষ্ট্রপতি ভবনে গিয়ে শপথ নিয়েছেন। ঠিক তারপরেই নিজের এজলাসে এসে তিনি যেসব গুরুত্বপূর্ণ অর্ডার দিলেন, তার মধ্যে একটি অর্ডার পশ্চিমবঙ্গের পিলে চমকে দেওয়ার পক্ষে যথেষ্ট। তিনি পরিষ্কার বলে দিলেন যে অবিলম্বে রাজ্য সরকারকে 2000 কোটি টাকা, 1-2 টাকা নয়, 2000 কোটি টাকা হাইকোর্টের রেজিস্ট্রিতে জমা করতে হবে, যেটা দ্য চ্যাটার্জি গ্রুপের প্রাপ্য। কিভাবে এই প্রাপ্যটা এলো না এলো এটা একটু জটিল বিষয়, তাতে আমি পরে আসছি। দেখুন, আমাদের এই রাজ্যে পাতে দেওয়ার মতো ব্যবসায়ী নেই বললেই চলে। অর্থাৎ যদি শিল্পপতিদের একটা টেস্ট থিম তৈরি হয়, তাহলে পশ্চিমবঙ্গ থেকে একজনও সেখানে থাকবেন না। বড়জোর অতিরিক্ত প্লেয়ার হিসেবে সঞ্জীব গোয়েঙ্কা মাঠের বাইরে জার্সি পরে বসে থাকতে পারেন। এছাড়া সত্যি বলতে কি, আমাদের রাজ্যে শুধু শিল্পে খরা আছে তাই নয়, শিল্পপতিদের সাইজও অধিকাংশ ক্ষেত্রে মহারাষ্ট্র বা গুজরাট বা তামিলনাড়ু বা কর্ণাটক ইত্যাদির তুলনায় অতীব খর্বকায়। এইরকম একটা নৈরাশ্যজনক আবহাওয়ায় পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, একমাত্র বঙ্গ সন্তান, যিনি সুদূর আমেরিকা থেকে দৌড়ে এসে হলদিয়া পেট্রোকেমিক্যালসে বিনিয়োগ করেছিলেন শুধু জন্মভূমির টানে। যখন তিনি প্রথম এসেছিলেন তখন তাকে সাদরে আহ্বান জানিয়েছিল বামফ্রন্ট সরকার। কিছুদিন পরেই তার সঙ্গে একেবারে সাপে নেউলে সম্পর্ক তৈরি হয়ে গেল রাজ্য সরকারের, এবং এমন একটা অচল অবস্থা তৈরি হলো যে হলদিয়া বাঁচবে কি বাঁচবে না তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। এইরকম একটা সময় 2011 সালে এ রাজ্যে জমানা বদল হয়, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন, এবং একমাত্র বুদ্ধিমতীর যে কাজটি তিনি করেছিলেন সেটা হলো রাজ্য সরকারের হাত থেকে এই যতগুলো শেয়ার রাজ্য সরকারের ছিল হলদিয়ায়, সেগুলো সব টিসিজি গ্রুপের কাছে হস্তান্তর করে দেওয়া। তারপর থেকে এই হলদিয়া পেট্রোকেমিক্যালস একটি লাভজনক সংস্থা হিসেবে শুধু ঘুরে দাঁড়িয়েছে তা নয়, যে ধরনের ব্যবসায়িক সাফল্য পাচ্ছে সেটা সত্যি ঈর্ষণীয়। এবং চ্যাটার্জি গ্রুপের যে ম্যানেজমেন্ট কৌশল, তারও একটা বলতে পারেন একটা উজ্জ্বল উদাহরণ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কারুরই সুসম্পর্ক বেশি দিন স্থায়ী হয় না। পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও হলো না। কিভাবে হলো না? সেটা হচ্ছে রাজ্য সরকারের যে প্রতিশ্রুতি দেওয়া ছিল যখন এই চুক্তি হয় বামফ্রন্ট জমানায়, তখন রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল হলদিয়া পেট্রোকেমিক্যালস প্রকল্পকে বিশেষ কয়েকটি আর্থিক সুবিধা দেওয়া হবে, কিন্তু শেষ পর্যন্ত সেগুড়ে বালি হয়
এবং বামফ্রন্টের সঙ্গে সম্পর্ক তিক্ত হওয়ার কারণে পূর্ণেন্দু সেই টাকা পান না। এরপরে যখন বামফ্রন্ট সরকার চলে গেল এবং মমতা পাওয়ারে এলেন, তখন হলদিয়ার রাজ্য সরকারের কাছ থেকে প্রাপ্য ছিল প্রায় 4,380 কোটি টাকা, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং ডব্লিউবিআইডিসি। তারপরে এই যে অফারের বিনিময়ে 2014 সালে মার্চ মাসে চ্যাটার্জি গ্রুপ তারা প্রস্তাব দিল যে সমস্ত রাজ্য সরকারের শেয়ার তারা কিনে নিয়ে পুনরুজ্জীবন ঘটাবে এই সংস্থার, এবং রাজ্য সরকারের কাছ থেকে দেয় বা তাদের প্রাপ্য টাকার পরিমাণ নতুন চুক্তি অনুসারে কমে গিয়ে দাঁড়ালো 3,285 কোটি টাকা, অর্থাৎ 75% অফ দ্য এক্সপায়ার্ড আনইউটিলাইজড ইনসেন্টিভস আন্ডার WBIS। তারপর দেশে চালু হলো জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স রেজিম, জুলাই মাসের 1 তারিখে 2017 সালে। সঙ্গে সঙ্গে রাজ্য সরকার হলদিয়ার প্রাপ্য ইনসেন্টিভের টাকা দেওয়া বন্ধ করে দিল। এবং কেন বন্ধ করলো? এই যুক্তি দেখিয়ে যে সেটা হচ্ছে the amount which would be arrived at by calculating the SGST paid by HPL to government of West Bengal, যে টাকাটা হলদিয়ার জিএসটি বাবদ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে দেওয়ার কথা, সেই টাকাটার সঙ্গে ইনসেন্টিভের টাকাটাকে নিউট্রালাইজ করে দেওয়া হোক। এবং এই কথাও বলা হলো, দিস ওয়াজ নট এ ট্যাক্স ইনসেন্টিভ অর রিফান্ড অফ জিএসটি, বাট এ রেফারেন্স ওয়াজ মেড টু দ্য এসজিএসটি অ্যামাউন্ট merely to compute the amount of incentive payable to HPL every quarter. এই বিতর্কের মধ্যে ডিটেইলে এক্ষুনি যাওয়ার কোনো প্রয়োজন নেই, ব্যাপারটা অতিশয় টেকনিক্যাল, আপনারা বোর হয়ে যাবেন। এখন প্রশ্ন হলো, হলদিয়া পেট্রোকেমিক্যালসের মেজরিটি শেয়ার হোল্ডিং আছে একটি কোম্পানির, তার নাম হচ্ছে এসেক্স। এই এসেক্স হচ্ছে মরিশাস বেসড একটা কোম্পানি, এবং যে মুহূর্তে রাজ্য সরকার ইনসেন্টিভের টাকা দিতে অস্বীকার করল, অমনি এসেক্স কোম্পানি আরবিট্রেশন প্রসিডিংসে চলে গেল। আরবিট্রেশন অ্যান্ড কনসিলিয়েশন অ্যাক্ট 1996, এবং তারা গিয়ে বলল যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং ডব্লিউবিআইডিসির কাছে তাদের এত কোটি টাকা প্রাপ্য হয়ে আছে। ওই ট্রাইব্যুনালের অ্যাওয়ার্ড গেল চ্যাটার্জিদের পক্ষই, অর্থাৎ আরবিট্রেটররা পরিষ্কার বলে দিলেন যে এই টাকা, যে টাকাটা এরা দাবি করছে সেটা এদের প্রাপ্য, অতএব রাজ্য সরকারকে এই টাকাটা অবশ্যই দিতে হবে। টাকাটার পরিমাণ কমে দাঁড়ালো 2,000 কোটি টাকা। এই যে আরবিট্রার অ্যাওয়ার্ড, তার বিরুদ্ধে
রাজ্য সরকার গেল হাইকোর্টে, সেখানেও কলকে পেল না। রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি কৃষ্ণ রাও পরিষ্কার বলে দিলেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং ডব্লিউবিআইডিসি যে অভিযোগ করেছে আরবিট্রাল অ্যাওয়ার্ড সম্পর্কে, সেটা সম্পূর্ণ ভ্রান্ত এবং মিথ্যা। অভিযোগটা কি? অভিযোগটা হচ্ছে ট্রাইব্যুনাল নাকি জালিয়াতি করে এসেক্স কোম্পানিকে ফেভার করবে বলে এই রায়টা দিয়েছে। তা কলকাতা হাইকোর্টের বিচারপতি লিখে দেন যে মোটেই তা নয়, ট্রাইব্যুনাল যা কিছু মেটেরিয়াল তাদের সামনে প্লেস করা হয়েছিল তার ভিত্তিতে এবং দুপক্ষের বক্তব্য একেবারে খুব পুঙ্খানুপুঙ্খভাবে শুনে তবেই এই রায় দিয়েছে। সুতরাং এই রায়ের মধ্যে পক্ষপাতিত্বের অভিযোগ খোঁজা অর্থহীন এবং এটাকে জালিয়াতি বলে চালানো একেবারেই অন্যায়। এবং বলা হয় যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, ডব্লিউবিআইডিসিকেও, যে 100% অ্যাওয়ার্ড যেটা হয়েছে, যেটা টিসিজিকে দিতে হবে, তার পুরো অ্যামাউন্টটা 100% তাদের অবিলম্বে দিয়ে দিতে হবে। রাজ্য সরকার তাতেও দমল না। আমরা এতদিনে জেনে গেছি কলকাতা হাইকোর্টে কোনো রায় যে কোনো বিষয়ে তার যত যৌক্তিকই হোক না কেন, সেটা যদি রাজ্য সরকারের বিরুদ্ধে যায় তাহলে তার বিরুদ্ধাচরণ করার জন্য বাঁধা পেয়াদা আছেন সুপ্রিম কোর্টে, তাদেরকে নিয়োগ করে দেওয়া হলো যে হাইকোর্টের এই আদেশটাকে চ্যালেঞ্জ করে। আর পরিবিত পর সঞ্জীব খান্নার ইনিংস শুরু করার প্রথম ওভারেই এই মামলাটি তার কাছে আজকে উঠেছিল। দুপক্ষের বক্তব্য শুনে জাস্টিস খান্না পরিষ্কার বলে দিয়েছেন কোনো কথা তিনি শুনতে চান না। 2000 কোটি টাকা অবিলম্বে রাজ্য সরকারকে হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে রেজিস্ট্রিতে জমা করতে হবে। তার মানে শেষ রক্ষা হওয়ার যে একটা ক্ষীণ সম্ভাবনা ছিল, সেটাও আজকে নস্যাৎ হয়ে গেল। এই সঞ্জীব খান্নার জায়গায় তার পূর্বসূরি যদি প্রধান বিচারপতির আসনে বসতেন তাহলে কি হতো তা নিয়ে সন্দেহের অবকাশ থাকতেই পারে। হয়তো মামলাটা উঠতই না, হয়তো তিনি কায়দা করে পিছিয়ে পিছিয়ে এটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতেন বাকি মামলাগুলোর মতো যে টিসিজি গ্রুপ আশা ছেড়ে বসে থাকত। কিন্তু সঞ্জীব খান্না সে কাজ করলেন না। তিনি একেবারে যথাযথভাবে কলকাতা হাইকোর্টের রায়ে ইন্টারফেয়ার না করে উল্টে বলে দিলেন যে এই টাকা রাজ্য সরকারকে দিতেই হবে, এছাড়া তাদের সামনে আর কোনো রাস্তা খোলা নেই। বিষয়টা দেখুন, সিঙ্গুরে টাটাকে দিতে হবে 1000 কোটি টাকা, সেই মর্মে রায় সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। এবার 2000 কোটি টাকা দিতে হবে এসেক্সকে, মানে চ্যাটার্জি গ্রুপকে। 3000 কোটি টাকা এই রাজ্য সরকারকে ব্যয় করতে হবে তাদের অনর্থক জেদ এবং একটা
ইনডিফেন্সিবল কেসকে ডিফেন্ড করার মরিয়া এবং মূর্খামির চেষ্টার কারণে। অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় কোনো টাকার বহরের কাছে নতি স্বীকার করার বান্দা নন। তিনি জানেন যে টাকা লাগে দেবে গৌরী সেন, কিন্তু এত জায়গা থেকে একই সঙ্গে এত তার ভাড়ারের উপর চাপ শেষ পর্যন্ত তো এমন একটা বিন্দুতে পৌঁছতে বাধ্য যখন thus far and no further বলে দিতে বাধ্য হবে রিজার্ভ ব্যাংক, বলে দিতে বাধ্য হবে কেন্দ্রীয় সরকার, এবং আমাদের রাজ্যে একটা অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করার মতো পরিস্থিতি তৈরি হবে। একটা রাজ্যের অর্থনীতিকে কিভাবে একেবারে বেসামাল করে দেওয়া যায়, অনেকটা ঝড়ঝঞ্ঝার পরে কোনো গ্রামের চেহারা যেরকম হয়, পশ্চিমবঙ্গে সরকারি অর্থনীতির কাঠামোটা এখন প্রায় সেখানে এসে পৌঁছেছে। ঠিকাদাররা তাদের প্রাপ্য টাকা সময়ে পায় না, প্রচুর প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি মানুষের বকেয়া আছে, পেনশন বকেয়া আছে, ডিএ মামলায় হারলে কত হাজার কোটি টাকা যে গুণাগার রাজ্য সরকারকে গুনতে হবে তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু কোনো কিছু দিয়েই আপনি আমাদের মাদাম বিন তুগলককে নিরস্ত করতে পারবেন না। এই যেখানে রাজ্যের কোষাগারের অবস্থা, সেখানে তিনি সম্পূর্ণ অপ্রয়োজনীয়ভাবে অবসর নিয়ে নেওয়া আমলাদের অ্যাস্ট্রোনমিক্যাল স্যালারি দিয়ে তার চারপাশে রেখে দেবেন, দুর্গাপুজোর কার্নিভাল করবেন, ক্লাবেদের টাকা দেবেন, অর্থাৎ তার যা ইচ্ছে তাই করবেন। তার অ্যাটিটিউডটা হলো রাজ্য ভাঁড়মে যাক, আমার যা খুশি আমি তাই করব। এই রকমটা করতে 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 সবাই যারা এই ধরনের কাজ করেন, রেকলেস ইরেসপন্সিবল কাজ, তারা নিজেদের বিপদ নিজেরাই এমনভাবে ডেকে আনেন যখন পরিত্রাণের আর কোনো রাস্তা খোলা থাকে না। আমি ধরে নিচ্ছি টিসিজির সঙ্গে এই যে টানাপোড়েন, এর ফলে পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মধুর সম্পর্ক ছিল, তাতে আবশ্যিকভাবে এক ধরনের তিক্ততা এবং শীতলতা এসে থাকবে। যেখানে কেউ আসে না, যে রাজ্যে ওই একটা কি হয় বেঙ্গল সামিট নাকি, সেখানে মুখ্যমন্ত্রী নেমন্তন্ন জানালে কিছু শিল্পপতি এসে গোল গোল করে চারটে প্রতিশ্রুতি দিয়ে তারপরে চলে যান, আর পরের বছর ওই একই দিনে তাদের দেখা মেলে। সেখানে একটি বঙ্গ সন্তান, আমাদেরই ঘরের ছেলে, সে একটা প্রতিষ্ঠানকে এত প্রতিকূলতার মধ্যে এই ধরনের চমকপ্রদ সাফল্য এনে দিয়েছে, তাকেও তার প্রাপ্য থেকে বঞ্চিত করা কি ধরনের নৈতিক অন্যায়, সেটা বিচারের ভার আমি আপনাদের হাতেই ছেড়ে দিচ্ছি। নমস্কার।